আমরা আজ আরম্ভ করব রাসায়নিক গতিবিদ্যা বিক্রিয়ার ক্রম এবং আণবিক। রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় বা কিভাবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সেটা জানার জন্য আমরা বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা জানা খুবই জরুরি। বিক্রিয়ার ক্রম থেকে আমরা জানতে পারবো যে বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য বিক্রিয়কের গাঢ়তার উপর কি রূপে নির্ভরশীল সেটা আমরা জানতে পারবো। আর আণবিকতা যখন মৌলিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে, সেই মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কতগুলো অণু, পরমাণু বা মুক্তমূলকের প্রয়োজন সেটা আমরা জানতে। আমরা যখন বিক্রিয়ার ক্রম বলবো, বিক্রিয়া ক্রম শূন্য ক্রমের বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া ক্রম সবসময় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, শূন্য হতে পারে। আবার বিক্রিয়াজাত সাপেক্ষে বিক্রিয়াজাত যদি রাশি থাকে, আমার বিক্রিয়া হার সমীকরণ, সেই বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষ কিন্তু ঋণাত্মক হতে পারে। বিক্রিয়ার ক্রম সবসময় বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে, সেটা পরীক্ষার মাধ্যমে একমাত্র নির্ণীত হয়। এটা খুব ভালো করে মাথায় ঢোকানো দরকার যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল যেটা, সেই বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীলতা সেটা একমাত্র পরীক্ষার সাহায্যে জানা যায়। কিভাবে? বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর। কোন রাসায়নিক বিক্রিয়া হার সমীকরণ, পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণ উপস্থিত বিক্রিয়কগুলির গাঢ়ত্ব রাশিগুলির ঘাত সমীহের সমষ্টি হলো বিক্রিয়ার ক্রম। আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়া যদি লক্ষ্য করি, সেই রাসায়নিক বিক্রিয়া ক্রম আমরা নির্ণয় করব কে গুণিত যে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে সেই বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত লিখব, এবং যদি দুটো বিক্রিয়ক পদার্থ থেকে তাদের গাঢ়ত্ব রাশির ঘাত যদি আমরা কে গুণিত এ টু দি পাওয়ার আলফা গুণিত বি টু দি পাওয়ার গামা গুণিত সি টু দি পাওয়ার গামা হয়, তাহলে এ বি সি তিনটেরই গাঢ়ত্ব রাশির ঘাত যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমরা সেটাকে আমরা বিক্রিয়ার ক্রম হিসেবে আলফা যুক্ত বিটা যুক্ত গামা, অর্থাৎ যে যে গাঢ়ত্ব রাশির ঘাতগুলি থাকবে বিক্রিয়ক পদার্থে, সেই ঘাতসমূহের সমষ্টি হলো বিক্রিয়ার ক্রম। আর বিক্রিয়া হার কেবলমাত্র বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল, তা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। কিন্তু বিক্রিয়ার সমিত সমীকরণ উপস্থিত বিক্রিয়ক সমূহের অনুসমূহের বা সহায়কের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে অনুসংখ্যার সঙ্গে সমান হতেও পারে, নাও পারে। যে গাঢ়ত্ব রাশির ঘাতসমূহ সেগুলো বিক্রিয়কগুলোর অনুসংখ্যার সঙ্গে সমান হতেও পারে বা নাও হতে পারে। এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে জানতে পারবো এবং একটা বিক্রিয়া লিখে সেটা আমরা বোঝাতে পারবো। দেখা যাক। আমরা যদি বিক্রিয়ার ক্রম যদি আমরা একটি বিক্রিয়া লিখি এ প্লাস বিবি প্লাস সিসি থেকে ডিডি প্লাস ইই, এই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার সমীকরণে এ কমা বি ও সি এর গাঢ়ত্ব রাশি হার যথাক্রমে আলফা কমা বিটা কমা গামা হয়, তাহলে
পরীক্ষালব্ধ বিক্রিয়ার সমীকরণ এ গুণিত এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার গামা বি টু দি পাওয়ার বিটা সি টু দি পাওয়ার গামা। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম আলফা যুক্ত বিটা যুক্ত। এখন কোনো বিক্রিয়কের সাপেক্ষে, এটি ভালো করে মনে রাখা দরকার, কোনো বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এবার পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। বিক্রিয়ার সমিত সমীকরণে উপস্থিত অনুসংখ্যার সঙ্গে সম্পর্ক নেই। সমান হতে পারে বা নাও পারে। এটি খুব ভালোভাবে মনে রাখা দরকার যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম যে বিক্রিয়কের সাপেক্ষে সেটা পরীক্ষার মাধ্যমে নির্ণয়। বিক্রিয়ার সমিত সমীকরণ উপস্থিত বিক্রিয়কের অনুসংখ্যা বা সহগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তাদের সঙ্গে সমান হতেও পারে নাও পারে। উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে NO2 গ্যাস প্লাস F2, এটাও গ্যাসীয়, তাহলে হচ্ছে 2 NO2 বিক্রিয়া হার গুণিত NO2 সামগ্রিক ক্রম ওয়ান প্লাস নম্বর দেখাতে পারি CH3 প্লাস Cl2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড প্লাস হচ্ছে বিক্রিয়া হার A গুণিত CHCl3 গুণিত Cl2 টু দি পাওয়ার হাফ। বিক্রিয়া ক্রম
1 প্লাস সমান হচ্ছে 3। তারপর আমরা যে বিক্রিয়ার ক্রমে শূন্য ক্রম হতে বিক্রিয়া হতে পারে, প্রথম ক্রমের বিক্রিয়া হতে পারে, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হতে পারে, তৃতীয় ক্রমের বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া ক্রম পূর্ণ সংখ্যাও যেমন হতে পারে তেমনি ভগ্নাংশ হতে পারে। আবার যদি বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়াজাত পদার্থ থেকে সেই বিক্রিয়াজাত রাশির সাপেক্ষ কিন্তু ঋণাত্মক হতে পারে। বিক্রিয়ার ক্রম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের মনে রাখা খুবই দরকার, যে বিক্রিয়ার যে সমিত সমীকরণ আছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ থেকে যে বিক্রিয়াজাত পদার্থ তাদের যে সমিত সমীকরণ সহগ সমূহ নিয়ে সেই সমিত সমীকরণে উপস্থিত যে অনুসংখ্যা বা যে ঘাত আছে সেই রাশিটি কিন্তু পরীক্ষালব্ধ বিক্রিয়ার সমীকরণে থাকতেও পারে বা নাও পারে, অর্থাৎ সমিত সমীকরণে উপস্থিত অনুসংখ্যার সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে, অর্থাৎ সমান হতেও পারে নাও পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা দেখেছি যে 2Na2 প্লাস F2 যে গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 2Na2F হচ্ছে, এখানে 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে NO2F তৈরি করছে। এখানে দেখা যাচ্ছে 2 অণু যে নাইট্রোজেন ডাইঅক্সাইড সেখানে কিন্তু যখন বিক্রিয়ার সমীকরণ লিখেছে সেখানে NO2 এর উপরে কিন্তু 1, অর্থাৎ 2 অণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলো কিন্তু বিক্রিয়ার সমীকরণে যে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশি সেখানে কিন্তু 1 আছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেই সমিত সমীকরণে উপস্থিত বিক্রিয়কের অনুসংখ্যার সঙ্গে গাঢ়ত্ব রাশি সমান হতেও পারে নাও পারে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিক্রিয়ার ক্রম। এটা পরীক্ষায় অনেক সময় পড়ে। বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, আবার কখনো কখনো ঋণাত্মকও হতে পারে। আরেকটা জিনিস আমাদের খুবই ভালো রকম মনে রাখা দরকার, যে বিক্রিয়ার ক্রম থেকে অনেক সময় জানা যাচ্ছে যে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু বিক্রিয়ার ক্রম দ্বারা নির্ধারিত হয়। যেমন আমরা যদি কোনো বিক্রিয়ার হার পরীক্ষালব্ধ হার সমীকরণ লিখি, সেখানে যে গাঢ়ত্ব রাশি আছে একটাকে স্থির রেখে যদি অন্যটার পরিবর্তন করে সেটা দ্বিগুণ হতে পারে। যদি তার গাঢ়ত্ব রাশির ঘাতে যদি 2 গুণ থাকে তাহলে তাকে যদি দ্বিগুণ করা যায় তাহলে 4 গুণ বৃদ্ধি পাবে। আবার যদি 1 গুণ থেকে একটা গাঢ়ত্ব রাশির ঘাতকে যদি স্থির রেখে অন্য গাঢ়ত্বকে যদি আমরা দ্বিগুণ করি সেখানে কিন্তু দ্বিগুণ হতে পারে। অর্থাৎ বিক্রিয়ার ক্রম থেকে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা নির্ণয় করতে পারি। আবার আরেকটা জিনিস লক্ষ্য করা দরকার, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার ক্রম সঠিকভাবে নির্ণয় করা যায় না। অর্থাৎ জটিল বিক্রিয়া অনেকগুলো একাধিক বিক্রিয়া মৌলিক বিক্রিয়ার সমষ্টি। অর্থাৎ এখানে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যেটি সব থেকে মন্থরতম আদ্য স্টেপ, যেটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলে, অর্থাৎ অতি মন্থরতম স্টেপ, সেখানে কিন্তু মৌলিক বিক্রিয়া সংঘটিত। সেই মৌলিক বিক্রিয়ায় ক্রম আমরা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করতে পারি। আবার অনেক সময় জটিল বিক্রিয়ার যে সামগ্রিক ক্রম দেখা যায় ভগ্নাংশের আকারে চলে আসে। অর্থাৎ সুনির্দিষ্ট বিক্রিয়ার ক্রম জটিল বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায় না, তার কারণ জটিল বিক্রিয়া অনেকগুলো মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে তৈরি। এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটা আমরা একটু পরে লিখবো। আর যেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম সম্পর্কে এখানে যেটা ফার্স্ট আলোচনা করেছে সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া, তারপর প্রথম ক্রম বিক্রিয়া। আমরা আজকে শূন্যক্রমের বিক্রিয়া পর্যন্ত আলোচনা করব। তার আগে কতগুলো উদাহরণ আমরা টানবো। যে শূন্যক্রমের বিক্রিয়া দেখা যাচ্ছে যে অতি উচ্চ চাপে যদি গোল্ডের উপর রেখে যদি এইচ এর বিয়োজন করে H2 প্লাস I2 তৈরি করা যায়, এগুলো হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। আরো উদাহরণ আছে এরকম। আবার ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া আছে, অ্যাসিটালডিহাইডের বিয়োজন সেখানেও আছে। এরকম আমরা প্রত্যেকটার উদাহরণ টানবো। প্রথম ক্রম বিক্রিয়া, আমরা প্রথম ক্রমের বিক্রিয়া অনেক আছে। C2H3Cl এর সঙ্গে বিক্রিয়া আছে, C2H5 এর যে বিয়োজন সেখানেও কিন্তু এই বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া। এরকম বহু উদাহরণ আছে। তৃতীয় কোনো বিক্রিয়া পর্যন্ত আছে, যেগুলো আমরা পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে গাঢ়ত্ব রাশির ঘাত সময়ের সমষ্টিগুলোকেও হতে পারে, আবার এককভাবে বিক্রিয়া সম্পন্ন হতে পারে। অর্থাৎ গাঢ়ত্ব রাশির ঘাত সমীহ যদি 3 হয় সেটা তৃতীয় ক্রমের বিক্রিয়া, আর প্রথম ক্রমের বিক্রিয়া গাঢ়ত্ব রাশির ঘাত যদি 1 হয় সেটাও কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া। আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া হলো বিক্রিয়া হার সমীকরণে গাঢ়ত্ব রাশির ঘাত সমীহের যদি সমষ্টি 2 হয়, বা যদি এককভাবে বিক্রিয়া সম্পন্ন করে তার গাঢ়ত্ব রাশির ঘাত যদি 2 হয় সেটাও কিন্তু
দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আমাদের এখানে আলোচনা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া, তারপর প্রথম ক্রমের। এরপর আসবো বিক্রিয়ার আণবিকতা। বিক্রিয়ার আণবিকতা সম্পর্কে জানতে গেলে খুবই সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো কোনো মৌলিক বিক্রিয়া সম্পন্নতা, অর্থাৎ কোনো মৌলিক বিক্রিয়া অংশগ্রহণকারী অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের সংখ্যাই হলো ওই বিক্রিয়ার হচ্ছে আণবিকতা। কোনো একটি মৌলিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী ন্যূনতম অর্থাৎ সর্বনিম্ন সংখ্যক, অর্থাৎ মৌলিক বিক্রিয়া যখন সংঘটিত হবে সেই মৌলিক বিক্রিয়া সর্বনিম্ন সংখ্যক যে অণু, পরমাণু বা মুক্তমূলক আয়ন অংশগ্রহণ তাদের সমষ্টি হলো বিক্রিয়ার আণবিকতা। অর্থাৎ আণবিকতার মেন শর্ত হলো যে মৌলিক বিক্রিয়া অবশ্যই হতে হবে, অর্থাৎ মৌলিক বিক্রিয়ায় যতগুলো অণু, পরমাণু অংশগ্রহণ করেছে সেগুলোই হচ্ছে তার বিক্রিয়ার আণবিকতা। অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মৌলিক বিক্রিয়ার আণবিকতার সময় হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটা আমরা পারবো। আবার আণবিকতা বলছি এক আণবিকতার বিক্রিয়াও আছে, দ্বিতীয় আণবিকতার বিক্রিয়াও আছে, তৃতীয় আণবিকতার বিক্রিয়া আছে। অর্থাৎ দুই অণু যদি এক অণু অংশগ্রহণ করে, মানে যদি বিক্রিয়া যেটা পদার্থ উৎপন্ন করে সেটা হচ্ছে এক আণবিক বিক্রিয়া। আবার দ্বিআণবিক বিক্রিয়া দুই অণু অংশগ্রহণ করে বিক্রিয়াজাত পদার্থ যখন উৎপন্ন করে সেটা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। আর ত্রিআণবিক বিক্রিয়া হলো তিনটি অণু অংশগ্রহণ করে যদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে সেটা হচ্ছে ত্রিআণবিক বিক্রিয়া। এই ত্রিআণবিক বিক্রিয়া পর্যন্ত আমাদের লিমিটেশন, কারণ হচ্ছে এই ত্রিআণবিকের পর আর চতুর্থ আণবিক বিক্রিয়া পাওয়া যায় না, কারণ তিনটি অণুতেই তাই কার্যকরী সংঘর্ষ কম ঘটতে হয়, অর্থাৎ দুটো অণুর মধ্যেই সংঘর্ষটা বেশি, তৃতীয় অণু আসলে সংঘর্ষ কম হয়। এক্ষেত্রে ত্রিআণবিক বিক্রিয়াটাই হচ্ছে সব থেকে শেষ, অর্থাৎ ত্রিআণবিক বিক্রিয়া পর্যন্ত আমাদের পাওয়া যাবে। আস্তে আমরা দেখাবো যে কিভাবে আমাদের বিক্রিয়ার আণবিকতা, বিক্রিয়ার ক্রম, প্রথম ক্রম, শূন্য ক্রম, এগুলোর উদাহরণ আস্তে টানবো, তারপর আমরা চলে যাব শূন্য ক্রমের বিক্রিয়া। একটু দেখা যাক। শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ আমি যেটা বললাম, অতি উচ্চ চাপে গোল্ডের পৃষ্ঠতলে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। আমরা যদি এনজাইমের ক্ষেত্রে নির্ণয় করা যায়, এনজাইম সাবস্ট্রেটের ক্ষেত্রে কিন্তু শূন্য ক্রম বিক্রিয়া। এবার আমরা প্রথম ক্রমের বিক্রিয়া তেজস্ক্রিয়টার ক্ষেত্রে কিন্তু প্রথম ক্রম, তেজস্ক্রিয় পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া সংঘটিত। CH3 CH2 CL8 বিক্রিয়া হার সমান
এ গুণিত এন স্কোয়ার গুণিত, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তৃতীয় ক্রমের বিক্রিয়া দেখানো যেতে পারে স্টেনাস ক্লোরাইড প্লাস 2ApCl3 ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া SnCl4 প্লাস হচ্ছে 2ApCl। এই বিক্রিয়াটা অধিকাংশ সময় আমরা করে থাকি। বিক্রিয়া হার সমান E গুণিত SnCl2 ApCl3 আবার ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া হতে পারে CO গ্যাস প্লাস Cl2 গ্যাস থেকে CuCl2 গ্যাস। এরপর আমরা আসবো বিক্রিয়ার আণবিকতা। আণবিকতা শব্দটি কেবলমাত্র আণবিকতা শব্দটি এটি খুব খেয়াল করে রাখা দরকার যে অনেক সময় পরীক্ষায় পড়ে, এটা আমাদের খুবই মনে রাখা দরকার যে আণবিকতা শব্দটা শুধুমাত্র মৌলিক বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। জুড়ে এর কোনো অর্থ নেই। একানবিক বিক্রিয়া শুধুমাত্র একটি অণু অংশগ্রহণ করেছে এই মৌলের বিক্রিয়া, যেমন NH4NO2 অ্যামোনিয়াম অ্যামোনিয়াম NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রেট থেকে N2 গ্যাস, আমরা যেটা N2 গ্যাস উৎপাদন করেছি, অ্যামোনিয়াম নাইট্রাইট অ্যামোনিয়াম নাইট্রাইটের বিয়োজন। এখানে আবার I2 গ্যাস থেকে 2I গ্যাস হতে পারে। এগুলো হচ্ছে একানবিক বিক্রিয়া। এরপর আসবো দ্বিআণবিক বিক্রিয়া। এখানে দুটি মাত্র অণু অংশগ্রহণ করে, অর্থাৎ দুটি মাত্র অণু অংশগ্রহণ করে
বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, বিক্রিয়াজাত পদার্থ উদাহরণ হিসেবে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড NO প্লাস ওজনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্লাস O2 গ্যাস। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। আরও করা যায় Br2 গ্যাস প্লাস H2 গ্যাস, HBr গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস। দ্বিআণবিক বিক্রিয়া দ্বিআণবিক বিক্রিয়া NO2 গ্যাস প্লাস Cl2 2NaCl। এটা হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড, এর নাম হলো নাইট্রোসিল ক্লোরাইড। নোটা বেনা মৌলিক বিক্রিয়ার আণবিকতা সমান বিক্রিয়াটি তারপর নোটা বেনা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে মন্থরতম বিক্রিয়া হার্ডেস্ট স্টেপ। মন্থরতম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া ক্রম নির্ধারণ করা হয়। তারপর আরো আছে জটিল বিক্রিয়ায় অন্তর্বর্তী পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়ে নিঃশেষিত হয় এবং বিক্রিয়া হার সমীকরণে উপস্থিত থাকে না। উদাহরণ হিসেবে জটিল বিক্রিয়ার ক্রিয়া কৌশল। NO প্লাস Cl2 NaCl2 আবার NaCl2 গ্যাস প্লাস NO গ্যাসে বিক্রিয়া করে NOC। দুটোকে যোগ করলে পাওয়া যায় 2NO গ্যাস প্লাস Cl2
NaCl এক্ষেত্রে NaCl2 হলো অন্তর্বর্তী পদার্থ, অন্তর্বর্তী দ্রবণ। না, পরে বলছি। তারপর আছে ত্রিআণবিক বিক্রিয়ার পর আর চতুর্থ বা পঞ্চম আণবিক ক্রিয়া পাওয়া যায় না। অর্থাৎ আমরা ত্রিআণবিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কার্যকরী সংঘর্ষ, অর্থাৎ তিনটে অণুর ক্ষেত্রে কার্যকরী সংঘর্ষ কারণ হিসেবে বিক্রিয়ক অণুর মধ্যে অণুগুলোর মধ্যে কার্যকরী সংঘর্ষ কমে যায় বেশি বিক্রিয়ক অণুর উপস্থিতিতে। অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিআণবিক বিক্রিয়ার পর আর কোনো বিক্রিয়া চতুর্থ বা পঞ্চম এসব আর পাওয়া যায় না। আমরা এরপর অঙ্কের সাহায্যে দুটো একটা উদাহরণ টেনে অঙ্ক কিছু করব। এরপর আমরা যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা যে আলোচনা করলাম, সেই সম্বন্ধে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা এবং বিক্রিয়ার হার দু একটা অঙ্কের সাহায্যে আমরা চেষ্টা করব যে কিভাবে সমাধান করা যায়, বিক্রিয়ার হার থেকে বিক্রিয়ার ক্রম কিভাবে নির্ণয় করা যায় এবং বিক্রিয়ার আণবিকতা কিভাবে নির্ণয় করা যায়। বিক্রিয়া হার সমীকরণ সংক্রান্ত ডায়াজোনিয়াম লবণে বিয়োজন বিক্রিয়াটি হলো C6H5N2+Cl- একে C6H5Cl+, 0°C উষ্ণতায় 0 ডায়াজোনিয়াম লবণের গাঢ়ত্ব দ্বিগুণ করলে ইনটু গ্যাসের উৎপাদন আর দ্বিগুণ হয়। বিক্রিয়াটির ক্রম নির্ণয় করা। এখানে আমাদের দেখতে হবে যে ডায়াজোনিয়াম লবণের যে বিক্রিয়াটা দিয়েছে, সেই ডায়াজোনিয়াম লবণের গাঢ়ত্ব দ্বিগুণ করলে ইনটু গ্যাসের উৎপাদন আর দ্বিগুণ, অর্থাৎ ডায়াজোনিয়াম লবণের উপর
যে গাঢ়ত্ব হ্রাসের কাজ সেটা হচ্ছে 1। সেটা আমরা যদি করি রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়াটি আর সমান মাইনাস অফ ডি অফ C6H5 N2 Cl N2 প্লাস Cl মাইনাস বাই হচ্ছে ডিটি সমান বিক্রিয়ার জাত সাপেক্ষের হলে BdN2 বাই হচ্ছে ডিটি সমান কে গুণিত C6H5 N2 প্লাস Cl মাইনাস হোল টু দি পাওয়ার n। এই হলো বিক্রিয়ার ক্রম। এখন সুতরাং N2 গ্যাসে উৎপাদন হার সমান ডি অফ N2 বাই ডিটি সমান হচ্ছে কে টু দি পাওয়ার এ টু দি পাওয়ার n। প্রশ্ন অনুসারে ডায়াজোনিয়াম লবণে গাঢ়ত্ব দ্বিগুণ করলে N2 গ্যাসের উৎপাদন হার হয় দ্বিগুণ। তাহলে 2 গুণিত ডি অফ N2 বাই ডিটি সমান এ গুণিত 2a টু দি পাওয়ার n। এটা যদি আমরা 1 নম্বর, এটা যদি 1 নম্বর আর এটা যদি আমরা 2 নম্বর করি তাহলে 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই সমান ডিপার হেন। তোকে একবার দেখানো যেতে পারে। 2 গুণিত ডি অফ N2 বাই ডিটি বাই ডি অফ N2 বাই ডিটি সমান এ গুণিত e টু দি পাওয়ার n গুণিত e টু দি পাওয়ার n এ গুণিত e টু দি পাওয়ার n n k ডি ডি সমান 2 e টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 1 সমান n সমান 1। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটির অতএব বিক্রিয়াটির ক্রম বিক্রিয়াটির ক্রম 1। একইভাবে 2 নম্বর উদাহরণ হিসেবে BA প্লাস 2B প্লাস C E প্লাস D বিক্রিয়াটির E B C এর
সাপেক্ষে ক্রম যথাক্রমে 1 ও 0। বিক্রিয়াটি অন্তর্কলিত সমীকরণ 2 বিক্রিয়াগুলি প্রতিটির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হারে কিরকম পরিবর্তন প্রদত্ত বিক্রিয়া অন্তর্কলিত হার সমীকরণ সমান মাইনাস অফ 1/3 d of a by dt সমান মাইনাস অফ হাফ db by dt সমান মাইনাস অফ d of c by dt সমান d of e by dt সমান d of d by dt সমান a গুণিত স্কোয়ার গুণিত b গুণিত c টু দি পাওয়ার 0। প্রদত্ত বিক্রিয়ার হার সমীকরণ সমান a গুণিত a টু দি স্কোয়ার b টু দি পাওয়ার 0। এখন প্রতিটি বিক্রিয়াগুলির গাঢ়ত্ব দ্বিগুণ করলে কি হয় সেটা হচ্ছে আমরা জানাবো। বিক্রিয়াগুলি গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার সমীকরণ a গুণিত 2a স্কোয়ার 2b টু দি পাওয়ার 1 2c টু দি পাওয়ার 0 অর্থাৎ a গুণিত 4 গুণিত 2 গুণিত স্কোয়ার b টু দি পাওয়ার 1 c টু দি পাওয়ার 0 8 গুণিত p গুণিত স্কোয়ার b টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 0 অর্থাৎ 8 গুণিত r1। অতএব প্রতিটি বিক্রিয়াকে গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার 8 গুণ হবে। এরকম অনেক বিক্রিয়া আছে,
এরপর আমরা খুব কঠিন একটি অঙ্ক করব। a প্লাস বি সি প্লাস ডি বিক্রিয়া এ ও বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়া হয় 8 গুণ হয়। বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়া হয় দ্বিগুণ হয়। বিক্রিয়াটি ধরে নাও বিক্রিয়াটির হার আর সমান a গুণিত a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y a ও b উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়া হয় আর সমান a গুণিত a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y। a to the power x গুণিত b to the power y a গুণিত a to the power x b to the power y। b এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়া হার q r সমান a গুণিত a to the power x গুণিত b to the power y বা q r সমান a to the power y q গুণিত a to the power x গুণিত b to the power y। এটা এটা যদি আমরা 3 নম্বর ভাবে এটাকে যদি আমরা 2 নম্বর ভাবি এটাকে যদি 1 নম্বর ভাবি তাহলে 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই এইটার বার আর সমান e to the power x plus y গুণিত k গুণিত a to the power x b to the power y ভাজিত e to the power y গুণিত a to the power x b to the power y বা
আর সময় টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার ওয়ান বা টু টু দি পাওয়ার ওয়ান এক্সপ্রেশন টু টু দি পাওয়ার এক্স সমান আবার আমরা যদি করি 2 নম্বর ভাজিত 1 নম্বর পরোটা এইটা বায়া সমান টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান গুণিত কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়ান বাই into a to the power x into b to the power 1 মানে এটা কাটলে 8 সমান e to the power x plus 1 সমান e to the power x into 2 to the power 1 আর 2 স্কয়ার গুণিত 2 to the power 1 গুণিত 8 ভাজিত 4 2 to the power 1 y সমান 1 সুতরাং বা অতএব বিক্রিয়ার আর সমীকরণ গুণিত স্কয়ার ওয়ান বিক্রিয়ার ক্রম এরপর আমরা যেটা করব যে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার হার ধ্রুবক আমরা যেটা আসবো যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়ার হার ধ্রুবক অ্যাকচুয়ালি সামগ্রিক বিক্রিয়ার ক্রম এবং সময়ের উপর নির্ভরশীল অর্থাৎ আমরা যদি বিক্রিয়ার ক্রম n এর মান যদি 1 2 3 ইত্যাদি হয় তাহলে কিন্তু বিক্রিয়ার ক্রমের একক পরিবর্তন ঘটে আমরা যদি সাধারণভাবে বিক্রিয়া হারের এককটা নির্ণয় করে যে বিক্রিয়ার হার ধ্রুবক সমান বিক্রিয়ার হারের একক ডিভাইডেড বাই বিক্রিয়ার ক্রম সেই বিক্রিয়ার ক্রম n সমান 1 2 3 যাই হতে পারে এটাকে আমরা খুব ভালোভাবে করতে শিখবো কারণ এটার উপরে নির্ভর করে আমাদের ক্রম হয়তো হার ধ্রুবকের মান থেকে ক্রম নির্ণয় করা দিতে পারে যে হার ধ্রুবক কে সমান বিক্রিয়ার হার বাই বিক্রিয়া টু পারেন কিরকম জিনিসটা আমরা যদি লেখার সাহায্যে ভালো করে দেখতে পাই তাহলে আরো স্পষ্ট হবে যে বিক্রিয়ার হার সমান কে গুণিত বিক্রিয়কের গাঢ়ত্ব টু পারে n হলো বিক্রিয়ার ক্রম আর কে হলো হার ধ্রুবক আর বিক্রিয়া হারের একক বিক্রিয়া হারের একক ডিভাইডেড বাই বিক্রিয়কের গাঢ়ত্বের একক দিয়ে আমরা ডিভাইডেড করব সমান কে একক আমরা জানি
বিক্রিয়া হারের একক মোল পার লিটার পার সেকেন্ড। এটা এখন এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে মোল পার লিটার লিটার টু দি পাওয়ার -1 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স মোল টু দি পাওয়ার মোল পার লিটার কারণ গাঢ়ত্বের এককগুলো মোল পার লিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে এনতম বিক্রিয়ার ক্ষেত্রে মোল টু দি পাওয়ার এন লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স। এটা আমাদের খুবই মনে রাখা দরকার। তাহলে n সমান 1 হলে মোল n সমান 1 হলে ওয়ান মাইনাস এন, সরি 1 মাইনাস এন, তাহলে 1 মাইনাস 1 লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে হবে সেকেন্ড ইনভার্স। n সমান 0 হলে মোল 1 মাইনাস 0 লিটার 0 মাইনাস 1 সেকেন্ড সমান মোল লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড। n সমান 2 হলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 2 লিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স সমান লিটার মোল টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স। এটা আমাদের খুব জরুরি দরকার যে n এর মান থেকে কিভাবে নির্ণয় করা যায়। তারপর আমরা আসবো শূন্যক্রমের বিক্রিয়া। আরো অঙ্ক আছে বিক্রিয়ার হার সমীকরণ থেকে কিভাবে আমরা শূন্যক্রমের বিক্রিয়া এবং শূন্যক্রমের বিক্রিয়া লেখচিত্র আঁকা যায়। এরপর আমরা আসবো যে শূন্যক্রমের বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক পদার্থের বিয়োজিত হয়ে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন বিক্রিয়ক পদার্থের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের কি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে কিন্তু অন্তর্গলিত সমীকরণ থেকে পাওয়া যায়। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বের পরিবর্তন কিভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা অন্তর্গলিত সমীকরণ থেকে পাবো। আর
কতটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ কত পরিমাণ গাঢ়ত্ব পরিবর্তনে বিক্রিয়া যেটা পদার্থ উৎপন্ন করছে সেটা আমরা সমাকলিত রূপ থেকে পাবো। অর্থাৎ দু রকম রূপ আছে, একটা অন্তর্কলিত রূপ আর একটা হচ্ছে সমাকলিত রূপ। এই সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ থেকে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত পরিমাণ কমে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা আমরা জানি। এরপর আসে আমরা শূন্যক্রমের বিক্রিয়া সম্পর্কে ডিটেলস। এই শূন্যক্রমের বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। শূন্যক্রমের বিক্রিয়া থেকে অনেক কোশ্চেন পড়ে। শূন্যক্রমের বিক্রিয়াটা হলো যে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণে কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে গাঢ়ত্ব রাশির উপর, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশির উপর নির্ভরশীল নয়, সেটা হলো শূন্যক্রমের বিক্রিয়া। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের উপর একদমই নির্ভরশীল নয়, সেটা হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। আমি দেখিয়েছিলাম যে অতি উচ্চ চাপে গোল্ডের পৃষ্ঠতলে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত H2+I2 উৎপন্ন করছে। এখানে কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। আমরা যদি অঙ্কের সাহায্যে দেখাই শূন্যক্রমের বিক্রিয়া, যে থেকে একটি বিক্রিয়া যেটা পদার্থ উৎপন্ন হচ্ছে তার আমরা বিভিন্ন যে টি সময় পরে কত হচ্ছে এবং টি হাফ অর্ধ জীবনকাল কত, অর্থাৎ বিক্রিয়ক প্রারম্ভিক গাঢ়ত্ব যখন অর্ধেক হচ্ছে টি সময়, টি হাফ সময় যখন প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হচ্ছে তার অর্ধ জীবনকালের যে গণিত রাশিমালা এবং বিক্রিয়কের যে গাঢ়ত্বের সঙ্গে সময়ের কিরকম লেখচিত্র সেটা আমরা জানবো, অর্ধ জীবনকালের লেখচিত্র এগুলো আমরা জানবো এবং অঙ্ক যদি থাকে অঙ্কটাও করার চেষ্টা করবো। ধরিলাম এ থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়ার সমীকরণ সমান কে গুণিত e⁻⁻0। অন্তর্কলিত বিক্রিয়া হার সমীকরণ এই সময় পরে বিক্রিয়কে গাঢ়ত্ব হলে বিক্রিয়ার হার মাইনাস অফ d/dt গুণিত e⁻0 মাইনাস অফ d/dt সমান একটি হার ধ্রুবক। সমাকলিত রূপটা সমীকরণ থেকে মাইনাস d/e গুণিত dt সমাকলন করে পাই মাইনাস d/e into dt বা মাইনাস অফ e গুণিত t প্লাস j, z হলো সমাকলন ধ্রুবক। এখন যদি শুরু, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে
বিক্রিয়কের ঘনত্ব জিরো হলে তবে মাইনাস অফ জিরো সমান পি গুণিত জিরো প্লাস জেড জেড সমান মাইনাস অফ জিরো। সমীকরণে জেড এর মান বসিয়ে পাই মাইনাস অফ এ গুণিত টি মাইনাস অফ এ জিরো বা এ জিরো মাইনাস অফ এ বা এ সমান এ জিরো মাইনাস এ বা টি। অর্থাৎ এ জিরো মাইনাস এ বাই টি। অর্থাৎ সমাকলিত রূপটি হলো এ জিরো মাইনাস এ বাই টি। আমরা যদি এই সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস x ধরি, x সমান এ জিরো মাইনাস এ, অতএব x সমান টি। আবার বিক্রিয়া সম্পূর্ণতা বিক্রিয়া টি সময় পরে এই সময় যদি শেষ হয় তাহলে এই সমান জিরো হবে। তাহলে এ জিরো মাইনাস এ বা সমান হচ্ছে এ। তাহলে এ সমান এ জিরো বাই এ। তারপর বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তখন ওই সময়টাকে বলা হয় অর্ধ জীবনকাল। ইহা যখন টি হাফ সমান জিরো বাই হচ্ছে জিরো মাইনাস জিরো বাই টু বাই টি সমান হচ্ছে টি হাফ সমান জিরো বাই
শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়াকে প্রারম্ভিক কারক। এরপর আমরা যেগুলো খুব জানা জরুরি সেটা হচ্ছে লেখচিত্র। যেহেতু বিক্রিয়া হার ভ্যারিজাস বিক্রিয়া e⁻⁴, অর্থাৎ নির্ভরশীল নয়, তাহলে বিক্রিয়া হার ধ্রুবক। বিক্রিয়া হার এটা যদি বিক্রিয়কের গাঢ়ত্ব হয় এর সমান্তরাল। আবার আমরা যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়ের লেখচিত্র সময় লেখচিত্র এই সমান a0 মাইনাস, অর্থাৎ এই জড়িত হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। এটা যদি সময় t বনাম এটা যদি বিক্রিয়কের গাঢ়ত্ব হয় তাহলে এইটা আমার a0। যেহেতু ঋণাত্মক সমীকরণটি এ ঋণাত্মক নতি সমান মাইনাস কি তারপর আসবে অর্ধ জীবনকাল বনাম বিক্রিয়াকে প্রারম্ভিক গাঢ়ত্ব। মানে সমীকরণটি ইহা এবং a0 বাই সরলরেখা বিক্রিয়কে প্রারম্ভিক গাঢ়ত্ব a0 আর এটা যে অর্ধ জীবনকাল ইহা। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আমরা মোটামুটি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেটা সমাকলিত রূপ এবং অন্তর্কলিত সমীকরণ, তাদের অর্ধ জীবনকাল এবং বিক্রিয়ার যে সময়
কতটা সময় ধরে চলবে আমরা সবই নির্ণয় করলাম। এখানে অর্ধ জীবনকালটা বিক্রিয়কের শুধু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল, আর বিক্রিয়া হার কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, এটা ভালো করে মনে রাখা দরকার। তাহলে সমান্তরাল অর্থাৎ লেখচিত্রটি যখন আঁকবো যে বিক্রিয়ার হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ সমান্তরাল, আর সেরকম কিছু নেই, মোটামুটি পারা যাবে। এবং এর সঙ্গে অঙ্ক আছে, আমরা যখন প্রথম ক্রম বিক্রিয়াটা আলোচনা করব সেখানে আমরা আরএনএ আসার তত্ত্ব যখন আলোচনা করব, সেখানে আমরা সংঘর্ষ তত্ত্ব আলোচনা করব, সেখানে আমরা কতগুলো অঙ্ক আমরা করব। আশা করি আর একটা ক্লাস হলে আমাদের রাসায়নিক গতিবিদ্যা শেষ হবে। একটু ধৈর্য সহকারে দেখতে হয়, মোটামুটি হবে সবাই। তাহলে আজকের মতো আমি চ্যাপ্টারের মধ্যখানে শেষ করলাম, শূন্যক্রম বিক্রিয়া পর্যন্ত। এরপরের ধাপ আস্তে আস্তে চলবে, এগিয়ে যাবে আশা রাখি।